হঠাৎ করেই সরকারের সিদ্ধান্তে পুরো দেশের রাজনীতিতে এক নতুন রহস্য এবং বিশাল কৌতূহলের জন্ম হয়েছে। খোদ রাজধানীর বুকে প্রধানমন্ত্রীর জন্য এমন একটি স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, যার মাটির নিচে থাকবে বোমাপ্রুফ অত্যাধুনিক বাংকার এবং জরুরি মুহূর্তে পালানোর জন্য গোপন সুড়ঙ্গ বা টানেল। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন। একটি গণতান্ত্রিক সরকার যখন নিজেদের সুরক্ষার জন্য মাটির নিচে বাংকার খোঁড়ার পরিকল্পনা করে, তখন খুব স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষের মনে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। কেন এই বাংকার? কিসের ভয় তাদের? আজকের এই ভিডিওতে আমরা এই বাংকার নির্মাণের পেছনের আসল সত্যটা বিশ্লেষণ করব। আমরা দেখার চেষ্টা করব সরকার আসলে বিদেশি কোনো শত্রুকে ভয় পাচ্ছে, নাকি দেশের ভেতরের কারোর ভয়েই এই বাংকার নির্মাণ করছে। চলুন দর্শক, সরাসরি বিস্তারিত আলোচনা করা যাক। আলোচনার শুরুতেই চলুন আমরা সংবাদ মাধ্যমের মূল খবরটি এবং সদ্য ফাঁস হওয়া কিছু তথ্যে চোখ বুলিয়ে নেওয়া যাক। বিগত 24 সালের 5 আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার সেই দম্ভের প্রতীক গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রয়েছে। বর্তমান সরকার প্রধান যমুনা বা নিজস্ব বাসভবন থেকে দাপ্তরিক কাজ সামলাচ্ছেন, আর এর কারণেই একটি স্থায়ী বাসভবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য মিন্টু রোড, হেয়ার রোড অথবা বেইলি রোডের এলাকাগুলোতে জায়গা দেখা হচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো এই নতুন বাসভবনের ডিজাইন। ফাঁস হওয়া একটি গ্রাফিক্যাল তথ্যচিত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বাসভবনটি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি করা হবে। সেখানে আরও বলা হয়েছে, নকশার সাথে থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। একটি দেশের সরকার প্রধানের বাড়ি আধুনিক হবে, এটা নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু প্রশ্নের জন্ম দিয়েছে এর পরের তথ্যগুলোতে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার। শুধু তাই নয়, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে জরুরি ব্যবহারের জন্য সুড়ঙ্গ বা টানেল রাখা হবে। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বহিঃশত্রুর বোমা হামলা থেকে প্রধানমন্ত্রীর সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতেই নাকি এই আয়োজন। এখন প্রশ্ন হলো, সত্যিই কি বাংলাদেশের আকাশে বিদেশি বোমারু বিমানের আনাগোনা শুরু হয়েছে? সরকার বলছে যুদ্ধের সময় জরুরি সিকিউরিটি হিসেবে এই বাংকার রাখা হচ্ছে, কিন্তু বাস্তবে কি বাংলাদেশের উপর কোনো বিদেশি রাষ্ট্রের সরাসরি সামরিক আক্রমণ বা বোমাবর্ষণের কোনো যৌক্তিক সম্ভাবনা এই মুহূর্তে আছে? আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূরাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে বলবেন, না, একেবারেই নেই। প্রথমত, অনেকেই মায়ানমার বা আরাকান আর্মির কথা বলে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন, কিন্তু ভূরাজনৈতিক এবং কৌশলগত দিক থেকে মায়ানমারের সাথে বাংলাদেশের সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই। মিয়ানমারের অভ্যন্তরে এখন জান্তা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধ চলছে। তাদের মূল লক্ষ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। অন্যদিকে পরাশক্তিগুলো যেমন চীন বা আমেরিকার নজর এখন মিয়ানমারের গভীর সমুদ্র বন্দরগুলোর দিকে। বাংলাদেশের সরাসরি আক্রমণ করে ভূরাজনৈতিকভাবে লাভবান হওয়ার মতো তেমন কোনো কারণ এখানে নেই। বাংলাদেশের চট্টগ্রাম বা মোংলা বন্দরের চেয়ে তাদের নিজেদের উপকূলীয় জেটিগুলোই তাদের জন্য বেশি নিরাপদ। দ্বিতীয় বিষয়টি হলো, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত কি বাংলাদেশের উপর আক্রমণ করবে? অনেকেই এই জুজুর ভয় দেখান, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন দর্শক, ভারত কখনোই বাংলাদেশে সরাসরি সামরিক আক্রমণ করবে না। এর কারণ ভারতের সামরিক শক্তির অভাব নয়, বরং এর মূল কারণ হলো ভারতের চরম কূটনৈতিক দুর্বলতা এবং বৈশ্বিক চাপ। ভারত এমনিতেই রাজনৈতিকভাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করছে, সুতরাং বাংলাদেশের উপর সামরিক প্রভাব খাটানোর কোনো প্রয়োজনই তাদের নেই। ভারতের বর্তমান কূটনীতি এতটাই নড়বড়ে যে তারা তাদের আশেপাশের ছোট দেশগুলোতে নিজেদের আধিপত্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে। মালদ্বীপ প্রকাশ্যেই ভারতীয় সেনাদের বের করে দিয়েছে। নেপালের সাথে সীমানা নিয়ে তাদের শীতল যুদ্ধ চলছে, আর শ্রীলঙ্কা ক্রমাগত চীনের দিকে ঝুঁকে পড়ছে। আন্তর্জাতিক অঙ্গনেও ভারত খুব একটা স্বস্তিতে নেই। কানাডা ও আমেরিকায় শিখ নেতাদের শেষ করার অভিযোগ নিয়ে তারা পশ্চিমাদের এমনিতেই চাপে রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এই ভয় অযৌক্তিক। তাহলে আসল ভয়টা কোথায়? কিসের ভয়ে সরকার এই বাংকার এবং টানেল নির্মাণের সিদ্ধান্ত নিল? প্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসল ভয়টা আকাশে নয়,
আসল ভয়টা লুকিয়ে আছে এই দেশের মাটিতেই। সরকারের এই বাংকার এবং টানেল নির্মাণের মূল কারণ হলো জনগণের বিপ্লবের ভয় এবং 5 আগস্টের মানুষতাত্ত্বিক ট্রমা। বর্তমান সরকারের নীতি নির্ধারকদের চোখের সামনে এখনও 5 আগস্টের সেই দৃশ্য ভাসছে। টানা 15 বছর ধরে দেশের মানুষকে লোহার শিকলে বেঁধে রাখা, অহংকারের চূড়ান্ত শিখরে থাকা শেখ হাসিনাকে কিভাবে মাত্র 45 মিনিটের নোটিশে একটি গোপন রাস্তা দিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, সেই দৃশ্য বর্তমান শাসক গোষ্ঠী সহ পুরো বিশ্বের রাজনীতিতে এক বিশাল ধাক্কা দিয়েছে। শুধু শেখ হাসিনায় নয়, বর্তমান বিশ্ব রাজনীতিতে জনগণের শক্তির কাছে প্রতাপশালী শাসকদের পতন এক বিশাল চেইন রিয়াকশন আমরা দেখছি। শ্রীলঙ্কায় যখন তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, তখন রাজাপাকসে পরিবারের মতো শক্তিশালী শাসককে কিভাবে গণভবন ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, সেই বিষয়টি পুরো বিশ্ব দেখেছে। নেপালে আমরা দেখেছি গণমানুষের আন্দোলনের মুখে কিভাবে রাজতন্ত্রের পতন ঘটেছিল এবং রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল। এই প্রতিটি ঘটনাই প্রমাণ করেছে যে দেশের সাধারণ মানুষ যখন একবার রাস্তায় নেমে আসে, তখন কোনো সেনাবাহিনীর ট্যাঙ্ক, কোনো টিয়ার শেল বা কোনো বুলেটই তাদের আটকে রাখতে পারে না। আর ক্ষমতার কেন্দ্রে যারা থাকেন তারা এই ঐতিহাসিক সত্যটি খুব ভালো করেই জানেন। কিন্তু প্রশ্ন হলো, জনগণ কেন আবার রাজপথে নামবে? একটি সরকার যখন ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে, কিন্তু বাস্তবতার নিরিখে আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, দেশের অর্থনৈতিক দুরবস্থা এখনও কাটেনি। সাধারণ মানুষ দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। পদে পদে চাঁদাবাজি, দুর্নীতি এবং রাজনীতির প্রভাব, আর এর প্রভাব সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনযাপনে। মানুষ যেই স্বৈরাচারের হাত থেকে বাঁচতে নিজেদের জীবন দিয়েছিল, তারা কখনোই চায় না নতুন কোনো মোড়কে সেই একই অগণতান্ত্রিক চর্চা ফিরে আসুক। যদি কোনো সরকার জনগণের মৌলিক ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে, বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা করে, তবে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জমতে শুরু করে। আর বর্তমান যুগে তথ্য প্রযুক্তির প্রসারের কারণে মানুষের এই ক্ষোভ খুব দ্রুত একটি গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে। সরকারের নীতি নির্ধারকরা খুব ভালো করেই বোঝেন যে দেশের মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তবে যে কোনো মুহূর্তে তাদের আবারও একটি বিশাল বিপ্লবের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে। আর যদি সত্যি এবার লাখো কোটি জনতা রাজপথে নেমে আসে, সেটি তারা ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মার্চ করে, তখন তাদেরকে আর কোনোভাবেই আটকিয়ে রাখা সম্ভব হবে না। মূলত এই জনরোষের কথা মাথায় রেখেই 5 আগস্টের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে একটি নিরাপদ এক্সিট বা পালানোর রাস্তা নিশ্চিত করতেই মাটির নিচে এই গোপন সুড়ঙ্গ বা টানেল তৈরি করা হচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। বাংকারটি যতটা না বিদেশি বোমার জন্য, তার চেয়ে বেশি হলো অভ্যন্তরীণ অস্থিরতা থেকে স্থায়ীভাবে লুকিয়ে থাকার একটি নিরাপদ আস্তানা। দর্শক, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। যারা নিজেদের জনগণের সেবক বলে মনে করে, প্রভু বলে মনে করেন, যারা ব্যালট এবং জনসমর্থনের বদলে বুলেট আর বাংকারে ভরসা করে, তারা কখনোই জনগণের মনে জায়গা করতে পারে না। মাটির নিচে শত ফুট গভীরে অত্যাধুনিক বাংকার বানিয়ে কিংবা পালানোর জন্য সুড়ঙ্গ খুঁড়ে কোনো সরকারই চিরকাল নিজেকে রক্ষা করতে পারেনি। রোমানিয়ার চশেস্কু থেকে শুরু করে লিবিয়ার গাদ্দাফি, ইতিহাসের পাতায় এমন শত শত উদাহরণ রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একজন সরকার প্রধানের সবচেয়ে বড় বাংকার হওয়া উচিত দেশের মানুষের হৃদয়। সুশাসন, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি সরকার সত্যিকার অর্থেই নিরাপদ থাকতে পারে। কংক্রিটের বাংকার আর টানেল কোনো টেকসই সমাধান নয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বর্তমান সরকারের বাংকার এবং টানেল নির্মাণের ব্যাপারে আপনার মতামত কি? হঠাৎ এই বাংকার নির্মাণের পেছনের কারণ কি বলে আপনি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।